সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটার যে গণিত অংশটা সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ভিডিওর যে কোনো একটা পর্যায়ে আমি এই পরীক্ষায় হচ্ছে পরীক্ষা সম্পর্কিত বেশ কিছু বিশ্লেষণমূলক কথা বলবো। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শুরুতেই আমরা রিসেন্ট টাইমের চাকরির পরীক্ষায় আসা বেশ কিছু গণিত আপনাদেরকে সমাধান করে দিব। এগুলো থেকে আপনাদের কিন্তু নিবন্ধন পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন সরাসরি চলে আসতে পারে। তো আমরা প্রথমে শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য ২০২৬ সালে রিসেন্ট টাইমে যে সমস্ত পরীক্ষা হচ্ছে কিংবা ২৫ সালে যে সমস্ত পরীক্ষা হয়েছে, তো সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু আপনাদেরকে অঙ্ক করাই দিব। এরপরে নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করিয়ে দিব। পাশাপাশি বিসিএস এর প্রশ্নগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রশ্ন একবার বিসিএস এ আসে সেটা কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়। ওকে, তো নিবন্ধনের এই সিরিজটা আমি আজকে থেকে শুরু করছি। সেটা যে নামেই হোক না কেন, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, অথবা অথবা আপনাদের যদি নাম চেঞ্জ করে দেয়, এখন তারা সরাসরি গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে, অর্থাৎ মানে সার্টিফিকেট প্রদান করবে না, তারা সরাসরি নিয়োগ প্রদান করবে। তো যেভাবেই করুক না কেন, প্রশ্নপত্র আপনাদের মোটামুটি আগের মতোই হবে। তবে কিছুটা চেঞ্জ এসেছে, লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা এখন একসাথেই হবে। আর লিখিত পরীক্ষাটাও এমসিকিউ আদলে হবে, অর্থাৎ শুরুতেই আপনাদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। সম্ভবত সময় ২ ঘন্টা থাকবে এবং সেখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিং বা নেগেটিভ মার্কস থাকবে। এই জন্য একটু বুঝে শুনে প্রস্তুতি নিতে হবে। তবে ইংরেজি অঙ্কে যাদের দক্ষতা ভালো রয়েছে তারা কিন্তু এই চাকরির পরীক্ষায় ভালো করতে পারবে। তো আমি অঙ্ক অংশটার দায়িত্ব নিচ্ছি আপনাদের। আপনারা যারা প্রথম থেকে লেগে থাকবেন তারা আশা করছি যে অনেকগুলো অঙ্ক আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যারা ১৮তম পরীক্ষা দিয়েছিল কিংবা ১৭তম, তারা যদি থাকেন অবশ্যই কমেন্টস করবেন, যাতে করে অন্যান্যরা বুঝতে পারে যে গতবার আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম এগুলোতে আপনারা কেমন কমন পেয়েছিলেন। অবশ্যই যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ঠিক আছে, তো চলেন আমরা আলোচনাটা শুরু করি গণিতের। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গণিতটা দেখেন, ৩১/১/২০২৬-এ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্পর্কিত একটা গণিত কিন্তু আপনাদের আসতে পারে। ঠিক আছে, তো দেখেন কোন সংখ্যাটি বৃহত্তম। এখানে ক্ষুদ্রতম চাইতে পারে, বৃহত্তম চাইতে পারে, যেটা এখানে দেয়া রয়েছে বৃহত্তম, এবং অপশনগুলো এভাবে না দিয়ে অপশনগুলো কিন্তু আরও যদি একটু কঠিন করতে চায়, যেমন ধরেন বর্গমূল আকারেও কিন্তু অপশনগুলো আপনাদের দিতে পারে। বর্গমূল কীরকম দেখেন আমি বলি, এই যে এরকম ধরেন দেওয়া থাকলো ০.৩, ঠিক আছে, এভাবেও কিন্তু অপশনগুলোতে থাকতে পারে। তো আমরা আস্তে আস্তেই বিষয়গুলো জানবো। তো দেখেন আমি যদি এই অঙ্কটা সলিউশন করি, তো ০.৩ আর ০. মানে এটা ৩ আর এটা ০.০৩। আচ্ছা বলেন তো এই দুটোর মধ্যে কোনটা বড়? নিঃসন্দেহে এটা বড়। তাহলে এটাকে আমি ক্রস করে দিলাম। আমি কিন্তু বলতে পারি যে এটা ছোট, এটা বড়। তো এখন আসেন, উপরে ১ তার নিচে ৩, এটার উপরে ২ তার নিচে ৩, তাহলে ১/৩ এটা তো এটার তুলনায় ছোট, তাই না? দেখেই বোঝা যাচ্ছে যে এটা ৩ ভাগের ১ ভাগ আর এটা ৩ ভাগের ২ ভাগ। তাহলে নিঃসন্দেহে এটা ছোট। এ এখন বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এটা আর এটা, তাই না? এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে আমাদের। তাহলে ০.৩ কে আমরা লিখতে পারি এভাবে, অথবা এটাকে আমরা যদি ভাগ করি, আমরা কিন্তু ২ ভাবে করতে পারি। তাহলে ৩ কে ২ দ্বারা ভাগ করলে দশমিক দিয়ে একটা ০, ৩, ৬, ১৮ লিখতে পারি আমরা, থাকলো ২, দশমিকের জন্য ০, আবার ৩, ৬, ১৮ লিখতে পারি। তাহলে এখানে আমাদের ২ থাকে। তো যাই হোক আমরা করছি না, এটা হলো ০.৩ আর এটা হলো ০.৬। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা ছোট, তাহলে এটা বড়। এভাবেও আপনারা অঙ্কটা সলিউশন করে ফেলতে পারেন। আদারওয়াইজ আপনারা কিন্তু আরও অন্যভাবে ক্যালকুলেশনটা করতে পারেন। সেটা কি? সেটা এটাকেও আপনি ভগ্নাংশ করতে পারেন, এটাকেও ভগ্নাংশ করতে পারেন, তারপর ৪টার মধ্যে কম্পেয়ার। আমি সম্ভাব্য সকল উপায় আপনাদেরকে দেখাবো, যেটা ভালো মনে হবে আপনারা সেভাবেই করবেন। তো দেখেন আমি যদি দশমিক তুলে দেই, তাহলে নিচে থাকে একটা ১ আর ২ ঘরের জন্য দুটো ০, তাই না? এবার এটা যদি দশমিক তুলে দেই, তুলে দেওয়ার জন্য একটা ১, মানে দশমিকের জন্য একটা ১ আর ৩-এর জন্য একটা ০ থাকবে। তাহলে এবার সম্ভাব্য যে বিকল্প অপশনগুলো রয়েছে সেগুলো আমি লিখছি। দেখেন কি রয়েছে প্রথমে? ৩/১০০। যেহেতু সামনে ০, এটা মূল্যহীন। খ নম্বরে রয়েছে ৩/১০। গ নম্বরে কত রয়েছে? ১/৩ এবং ঘ নম্বরে রয়েছে ২/৩। এবারে কোনটা বৃহত্তম সেটা আমরা বের করব। আমরা কম্পেয়ার করেও কিন্তু করতে পারি। তো দেখেন আমরা এই দুটো গুণ করে প্রথমটার নিচে বসাবো। ১০ দ্বারা ৩কে গুণ করলে ৩০। এরপর আমরা এই দুটো গুণ করে দ্বিতীয়টার নিচে বসাবো। তাহলে ৩ দ্বারা
100কে গুণ করলে 300, তাহলে কোনটা বড়? 300 বড়, 30 ছোট, তো এটা ক্রস করে দিলাম। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, তাহলে এই দুটো এবার গুণ করব আমরা, 3 তিরিখা কত হবে? 9, আর 10 আর 1 গুণ করব, 10 একে কত হবে? 10, তাহলে 9 আর 10-এর মধ্যে কম্পেয়ার করব, 9 ছোট 10 বড়, তাই এটা কেটে দিলাম। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে, তাহলে 3 একে কত হবে? 3, আর 3 দুগুণ কত হবে? 6, তাহলে 3 বড় নাকি 6 বড়? অবশ্যই 6 বড়, তার মানে এটা আমরা কেটে দিব। আমরা এভাবেও কিন্তু কম্পেয়ারটা করতে পারি, ঠিক আছে? তো আপনি যেভাবেই করেন না কেন অঙ্ক কিন্তু হবে, অবশ্যই হবে। তো আবার দেখেন, আমরা এই যে ভাগ প্রক্রিয়াটা একটু আগে আমরা দেখিয়েছি আপনাদের, আপনি দেখতে পাচ্ছেন এটা 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 এটা, তাই না? তো এখন এটাও আপনি ভাগ করতে পারেন, তাহলে 1কে 3 দ্বারা ভাগ করলে 0.33 হবে, আর 2কে 3 দ্বারা ভাগ করলে আমরা দেখেছি 0.67 বা 6 যাই বলি না কেন সেটা হবে, তাহলে 0.03, 0.3, 0.33, 0.67, কোনটা বড়? অবশ্যই 0.67 বড়। তো আপনি অঙ্ক একটা করার সময় সম্ভাব্য বিকল্প যতগুলো উপায় রয়েছে সবগুলো উপায়ে শিখবেন, এবং যাতে করে একদম পূর্ণাঙ্গ একটা ধারণা আপনার এই অঙ্কগুলো সম্পর্কে হয়ে যায়। এখন আসেন, যদি এই অঙ্কটাতে অপশনগুলো একটু অন্যরকম থাকতো, ধরেন এরকম রয়েছে, আমি বলে দিই আপনাদের, ধরেন ক নম্বর অপশনে রয়েছে √0.3 এটা রয়েছে। এখন আপনাকে বলা হচ্ছে যে কোনটা বড়, এই অপশনটা নেই, ঠিক আছে? ক, খ, গ, ঘ, এই 4টা অপশনের মধ্যে বলা হচ্ছে কোনটা বড়, ঠিক আছে? তো এখন এই যে 0.3 হচ্ছে এইটা এসেছে, এখন আপনি যদি বর্গমূল করতে না জানেন তাহলে কিন্তু এটার আপনি সলিউশন করতে পারবেন না। এখন বর্গমূল করবেন কিভাবে? মনে রাখবেন, বর্গমূল করা হয় যেমন 0.3 এর বর্গমূল এইদিকে ডান সাইডে একটা টান দিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা করি, তো 0.3 আছে, জোড়া ছাড়া আমরা বের করতে পারবো না, এই জন্য একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 1 জোড়া হয়ে গিয়েছে, তাহলে 0 আছে, 0 দিলাম। আচ্ছা বলেন তো 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 25, তাহলে 5 5-এ 25, তাহলে 25 হয়ে গেল। নিচে কত থাকলো? নিচে থাকলো 5, তাহলে 0.5 পেয়েছি। আচ্ছা বলেন দেখি 0.3 এর জায়গায়, মানে √0.3 এর জায়গায় আমরা এবার কি বসাতে পারি? 0.5 বসাতে পারি, কেননা এইটা এখন 0.5, এটা 0.3, এটা 1/3, এটা 2/3, তাহলে এটা যেহেতু 0.67, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত এটাই বড়, ঠিক আছে? তো এই জিনিসটা আরও অনেকভাবেই আসতে পারে, আমি আপাতত আপনাদের একটা বর্গমূল দিয়ে দেখালাম, কেননা এগুলো বর্গমূলের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমি প্রত্যেকটা অঙ্ক একটু ডিটেলসে করানোর চেষ্টা করব, হয়তো একটু সময় নিব, কিন্তু আপনারা যেন প্রপার ওয়েতে অঙ্কগুলো শিখতে পারেন। এরপর আসেন, আমরা পরের অঙ্কটা দেখি। এই পরীক্ষারই আমি রিসেন্ট টাইমের অঙ্কগুলো শুরুতে করাই দিব, এরপরে আমি অন্যান্য ধরনের প্রশ্নে চলে যাব। দেখেন, এই যে অঙ্কটা রয়েছে, 3 সংখ্যার গুণফল 216, মানে 3টি সংখ্যার গুণফল 216, দুটি সংখ্যা 8 ও 9 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমাদের কাছে জানতে চাচ্ছে যে তৃতীয় সংখ্যাটা কত হবে। তাহলে আমরা ধরে নিব যে, ধরি আমাদের তৃতীয় যে সংখ্যাটা আছে, আমরা লিখলাম যে তৃতীয় সংখ্যাটি ইকুয়াল টু কত হবে? x হবে, তৃতীয় সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি একটা সংখ্যা গুণন অপর সংখ্যা গুণন আর একটা সংখ্যা, মানে এটা তৃতীয় সংখ্যা, এটা তো প্রথম দুইটা, তাই না? এটা তৃতীয়টা, তিনটার গুণফল কত? 216, তাহলে 216। এবার জানতে চাচ্ছে তৃতীয় সংখ্যাটি কত। তো খুবই ইজি হয়ে গেল এখন আমাদের ইকুয়েশনটা বিল্ড আপ করার পর। তাহলে বা আমরা করব কি, এক্স ইকুয়াল, উপরে আচ্ছা ইংরেজি বাংলা মিক্স হয়ে গিয়েছে, আমি একটু মুছে দিচ্ছি, আমি এটাকে বাংলায় লিখে দিচ্ছি 216, ঠিক আছে? তাহলে উপরে থাকবে 216, তার নিচে আসবে 8 গুণন 9, কেননা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যায়। তো আমরা যদি 9 দ্বারা কাটি, খেয়াল করে দেখেন, 9 দুগুণ 18, 19 20 21, 3 থাকলো 36, 4 নং 36, 8 দ্বারা 24কে কাটলে 3 8 24, এই যে দেখেন 3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এবার আমরা এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা রয়েছে, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? এটা দেখেন কি বলা হচ্ছে, 9 কোটি সমান কত? এখানে আমাদের বলেছে যে 9 কোটি সমান কত? 9 বিলিয়ন, 9 মিলিয়ন, 90 মিলিয়ন, 90 বিলিয়ন। তো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের যে হিসাব, এগুলো থেকে কিন্তু রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তো এই জন্য আপনারা অবশ্যই খুব ভালো করে বিষয়গুলো সম্পর্কে, মানে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ একটা ধারণা রাখবেন। আমি একটু আপনাদেরকে বুঝাই দিতে চাই। দেখেন, আমরা যদি বলি 1m,
তাহলে 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10⁶। আমি যদি বলি 1 বি মানে 1 বিলিয়ন, তাহলে হবে 10⁹। যদি বলি 1 ট্রিলিয়ন, তাহলে হবে 10⁻12। ওকে, তাহলে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এর আরও রয়েছে কোয়াড্রিলিয়ন, কুইন্ট্রিলিয়ন। তো যাই হোক, ওগুলো সম্পর্কে আমরা বলবো না, ওগুলো পরীক্ষায় আসে না, বিধায় অতিরিক্ত আমরা শিখছি না। তো এই যে মিলিয়ন, 1 মিলিয়ন মানে কিন্তু আমাদের কতগুলো বলেন তো দেখি? অবশ্যই 10 লক্ষ। একের পরে যদি আমরা 6টা শূন্য দেই, জিরো মানে 10⁶ মানে একের পরে 6টা শূন্য, তাহলে 3 আর 3-এ 6। তো আমরা কমা দেই 3 2 2 এভাবে, তাহলে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা। এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে অবশ্যই এটা 10 লক্ষ। তো 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। এবার আসেন 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে কি? একের পরে কয়টা শূন্য? 3, আর 3-এ 6, আর 3-এ 9, তাহলে কি হয়ে গেল? 1 বিলিয়ন। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে এটা হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন মানে কত? 100 কোটি। এবার আসেন 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে একের পরে কয়টা শূন্য? 3টা, 3টা 6টা, আর 3টা 9টা, আর 3টা হচ্ছে 12টা। এটা কি? এটা হচ্ছে 1 ট্রিলিয়ন। তো 1 ট্রিলিয়ন মানেটা কি? মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এইখানে দেখেন, এটা কিন্তু কোটি হয়েছে। ওকে, এই যে জিরোটা, এটা কিন্তু কোটির জিরো। তো এই কোটির সাথে যদি আমি আরেকটা ঘর নেই, তাহলে এখানে কিন্তু মানে জোড়া সংখ্যক কোটি। যদি এখানে 1 থাকতো 10 কোটি, যদি এখানে 1 থাকতো ধরেন মনে মনে 100 কোটি, 1 থাকলে 1000 কোটি, 1 থাকলে 10,000 কোটি, এখানে 1 আছে তাহলে 1 লক্ষ কোটি। তো মনে রাখেন 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি। তো আমি যদি ভুল না বলে থাকি, তো 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি, 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, আর 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তো এখন বলা হচ্ছে 9 কোটি সমান কত? তো মিলিয়ন, বিলিয়নে অঙ্কগুলো মানে উত্তরগুলো রয়েছে। তো আমি এটাকে কি করব বলেন তো? অবশ্যই 9 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে 9, আর বাকিগুলো আমি শূন্য দিয়ে দিলাম। তো এটা কত হয়ে গেল? 9 কোটি। আমি একটু আবারও হিসাবটা করছি, খেয়াল করে দেখেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9 কোটি হয়ে গিয়েছে। এখন এটা কত মিলিয়ন হতে পারে? তো মিলিয়ন হওয়ার জন্য 9 কোটিকে আমরা কত দ্বারা ভাগ করব? অবশ্যই আমরা এটাকে ভাগ করব হচ্ছে 10 লক্ষ দ্বারা। যদি ভাগ করি তাহলে পুরোটা মিলিয়নে হয়ে যাবে। তাহলে মিলিয়ন মানে একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য। তো একের পরে 6টা শূন্য দিলাম, আমি এটাকে 9 কোটিকে মিলিয়ন দ্বারা ভাগ করলাম। তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, আবার এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে উপরে 90, তার নিচে 1। তো 90/1 মানে কত? 90। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 90 মিলিয়ন। ঠিক আছে? কত? 90 মিলিয়ন। তো এই অঙ্কগুলো আগে থেকে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু করতে পারবেন না পরীক্ষায়। এই জন্য আপনাকে আগে থেকে জানতে হবে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে? তো আমি কিন্তু একেবারে ধারাবাহিকভাবে নিবন্ধন পরীক্ষার জন্য ভিডিওগুলো আপলোড করব, এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনারা যারা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, পাশাপাশি হচ্ছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ অথবা মাদ্রাসার যে পদগুলো রয়েছে, এগুলোতে যারা আবেদন হচ্ছে করছেন বা হচ্ছে আবেদন করেছেন, যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তো তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো থেকে কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে আসার। আর আশা করছি আপনারা হচ্ছে মানে খুব দ্রুত পরীক্ষার ডেট পেয়ে যাবেন। মানে আবেদন তো চলছে এই মুহূর্তে। আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, তো পরীক্ষা কিন্তু খুব বেশি দিন সময় নেবে না, হয়তো তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। আর আমার গণিত কোর্সে যদি জয়েন হতে চান আপনারা, তো অবশ্যই আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, 01642702760। এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমাকে কল করবেন না কেউ, হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন। এই নম্বরে আগে হোয়াটসঅ্যাপ খুঁজবেন। যদি আপনি অনেক সময় হোয়াটসঅ্যাপ মিসিং দেখায়, এই নম্বরে যদি আপনি না পান, তাহলে আমাকে 01799765395 এই নম্বরেও আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাতে পারেন। তবে আবারও বলছি যে প্রথমেই এই নম্বরে টেক্সট করার চেষ্টা করবেন। যদি আপনি কোনো কারণে ফেইলিওর হন, তাহলে আপনি কেবল এই নম্বরটা ব্যবহার করবেন। এটা আমার হচ্ছে বিকাশ, নগদ বা রকেট নম্বর নিচেরটা। এই জন্য আমি এই নম্বরটা খুব একটা চেক করি না, উপরের নম্বরটাই চেক করি। দুটোতেই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। তো দেখেন, আরেকটু বলি, কোর্স ফি হচ্ছে 1020 টাকা।
এটাতে আপনারা মোটামুটি 50+ লাইভ ক্লাস পাবেন, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড থাকবে, প্রয়োজনে আপনি ডাউনলোড করেও রাখতে পারবেন। আর পিডিএফ শিট দেওয়া হবে 33টা চ্যাপ্টারের, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সব কিছু মিলিয়ে মোটামুটি মানে বেশ কিছু সংখ্যক অঙ্ক সেখানে থাকবে, মানে মিনিমাম 500 তো থাকবেই, উপরে 1000 পর্যন্ত থাকতে পারে। তো আপনি যদি মোটামুটি 500টা অঙ্কের মতো করতে পারেন, আশা করা যায় পরীক্ষাগুলোতে অধিকাংশই আপনি অঙ্ক কমন পেয়ে যাবেন। তো আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো আজকে একটু অতিরিক্ত কথা বলছি, একটু শোনেন প্রয়োজনীয় কথা। যদি কারো ভালো না লাগে তাহলে স্কিপ করে করে আপনারা অঙ্কগুলো শুধু দেখতে পারেন, ঠিক আছে? তো দেখেন পরেরটা, এই সংখ্যাটিতে সর্ববামের মান কত? আচ্ছা, তো স্থানীয় মানের হিসাবের একটা প্রশ্ন এসেছে এখানে। দেখেন এরকম প্রশ্ন কিন্তু নিবন্ধন পরীক্ষায় ইতিপূর্বে এবং আরও অন্যান্য পরীক্ষায় ইতিপূর্বে এসেছিল। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, অনেকে কিন্তু ভুল করে ফেলে। আচ্ছা, বলা হচ্ছে 666 মানে 3টা 6 সংখ্যাটিতে সর্ববামের 6-এর মান কত? তাহলে আমি লিখলাম 6 6 6। আচ্ছা, ডানের সংখ্যা কিন্তু এটা, আমরা তো সংখ্যা একক, দশক, শতক এভাবে হিসাব করি। আচ্ছা বলেন তো দেখি, এই যে সংখ্যাগুলো যে আমরা ডান দিক থেকে হিসাব করি, এটা কেন? আমরা তো চাইলে, যেমন বাংলা আমি পড়তেছি আমার সোনার বাংলা, তাই না? এভাবে আমি কিন্তু পড়তেছি বাংলাটা বাম থেকে ডান দিকে, কিন্তু সংখ্যা হিসেব করার সময় কেন আবার ডান দিক থেকে, মানে আরবি লেখা যেভাবে আমরা পড়ি সেভাবে পড়ছি, মানে ডান থেকে বামে কেন আসতেছি উল্টো দিক থেকে? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যার আবিষ্কারের পেছনে আরবীয় যে গণিতবিদরা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আবু জাফর ইবনে মুসা আল খরিজমি, ইনি বীজগণিতের জনক। এরপরে অনেক ভারতীয় রয়েছে, ব্রহ্মগুপ্ত, এরপরে রয়েছে আর্যভট্ট, তারাও কিন্তু অবদান রেখেছেন। তো আরবীয়রা ধরেন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আবিষ্কারের পিছনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই জন্য তারা যেহেতু এইভাবে হিসাব করছেন একক, দশক, শতক, আমরাও কিন্তু তাদেরকে নিয়মটা ফলো করে একইভাবে সংখ্যাগুলো হিসাব করে থাকি। তো আমি এখন আসি অঙ্কে। তো এটা একক, তার মানে এটা 1-এর সাথে সম্পর্কিত। এটা দশক, তার মানে এটা 10-এর সাথে সম্পর্কিত। এটা শতক, এই জন্য এটা শতের সাথে সম্পর্কিত। তো সংখ্যাটা তৈরি হয়েছে কিভাবে? 666 মানে 666 সংখ্যাটা তৈরি হয়েছে কিভাবে? এটা তৈরি হয়েছে, দেখেন 600 গুণন 6। আবার এটা তৈরি হয়েছে কিভাবে? 10 গুণন 6। এটা তৈরি হয়েছে কিভাবে? 1 গুণন 6। আর এই সবগুলো যোগ করে 666 তৈরি হয়েছে। নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে এই 6, এই 6 এবং এই 6 এগুলো সংখ্যার মানে কোনো একটা অঙ্কের স্বকীয় মান, মানে নিজস্ব মান। কিন্তু এর অবস্থানগত বা পজিশনাল যে ভ্যালুগুলো রয়েছে, মানে অবস্থানগত যে মানগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে যে 6-এর মান আসলে কত। এখানে 6-এর মান, সর্ববামের যে 6 অর্থাৎ এই 6-এর মান কত বলেন তো? 600। এটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। যদি মাঝখানেরটা চাইতো তাহলে কিন্তু 60 হতো, তো মানে দশক হতো, মানে এটা 10 হতো, ঠিক আছে? 6 10-এ 60 হয়েছে, তাহলে 10। তো এখন এই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসতে পারে, এই জন্য আপনারা একটু ভালোভাবে জিনিসগুলো শিখবেন। এরপরে আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। বলা হচ্ছে 16 এর বর্গমূল কত? খুবই সহজ প্রশ্ন। বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে আমরা স্কোয়ার রুট, এটাকে কিন্তু আমরা ইংরেজিতে রুট বলি। আসলে বাংলায় কি বলি? বাংলায় তো আর শুধু মূল বলি না, বাংলায় কি বলি বলেন তো? বাংলায় বলি বর্গমূল। তাহলে আমার প্রশ্ন যে রুট মানে তো শুধু মূল, তাই না? তাহলে বাংলায় বর্গমূল বলি, ইংরেজিতে শুধু রুট বলি কেন? এটা বলা যাবে না। এটার নাম কিন্তু স্কোয়ার রুট, SQUARE। স্কোয়ার রুট মানে কি? বর্গমূল। তো এই যে বর্গমূল, এটা কিভাবে কাজ করে? মনে রাখেন, রুট ওভার আমরা বলি এক্স, কিন্তু বলা উচিত কি? বলা উচিত হচ্ছে স্কোয়ার রুট এক্স, তাই নয় কি? এখন আসেন, ধরেন এখানে এক্স এর ভিতরে একটা স্কোয়ার রয়েছে, আমরা করি কি? এটা আর এটা কেটে দিই। আচ্ছা বলেন তো দেখি, একই সংখ্যা আমরা কাটতে পারি, এখানে 2 আর এখানে রুট আমরা কাটলাম কেন? মনে রাখেন, এখানে কিছু না থাকা মানে 2 থাকা, এই জন্য কিন্তু আমরা এই স্কোয়ার রুটটা এখানে কেটে দিই। আমি আবারও একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বলেন তো আরেকটা এক্সাম্পল দিই। রুট এক্স মানে আপনারা কি জানেন? x⁻½ জানেন, তাই না? এখন এই 1 এসেছে কোথা থেকে, আর এই 2 বা এসেছে কোথা থেকে? এইটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো সমস্যা, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, এখানে এই যে উপরের 1 এসেছে, এই উপরের 1টা কিন্তু এই x এর পাওয়ার ছিল, কিছু না থাকা মানে 1 থাকা। আর এই বর্গমূল চিহ্নের এই যে মূলের যে ভিতর
এই মূলের ভিতরে কিছু না থাকা মানে 2 থাকা। তো এই 2টা নিচে আসে আর এই একটা উপরে যায়। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন মূলের ভিতরে 5 আছে আর x এর উপরে কিউব আছে। তাহলে এটা মানে কি হবে জানেন? x টু দি পাওয়ার এই 3টা উপরে আর এই 5টা নিচে। ঠিক এই কারণেই আমরা বলি রুট এক্স। আমি কিন্তু নিজেও ভুল বলছি, এটার নাম কিন্তু স্কোয়ার রুট এক্স। তো যাই হোক, এটা ব্যাপার না, আপনারা রুট বললেও বলতে পারেন, কিন্তু আসলে অরিজিনাল জিনিসটা বা সঠিক জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ কীভাবে হয়েছে নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। অঙ্ক কিন্তু শিখতে হয় একেবারে মানে বেসিক থেকে। বেসিক না জানলে কিন্তু আপনারা একটু চেঞ্জ করে দিলে অঙ্ক করতে পারেন না। এই জন্য কোর্স করার প্রয়োজনীয়তা রয়েছে। আর যারা এক্সপার্ট রয়েছেন, মোটামুটি জানেন, তারা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যারা একবারই পারেন না, তারা কেবল আমার কোর্সে জয়েন করতে পারেন। ঠিক আছে, আমি নম্বরটা আরেকবার দিয়ে দিচ্ছি, 01642702760। তো আসেন এবারে আমরা হচ্ছে এটা সমাধান করি। তাহলে এখানে 16 রয়েছে, বর্গমূল নিশ্চয়ই বুঝেছেন এবার। তাহলে 16কে আমরা 4-এর উপরে স্কোয়ার করতে পারি, তাহলে স্কোয়ার রুট কাটা গেল, ইকুয়াল টু থাকলো 4। তাহলে এভাবেও আমরা করতে পারি। দেখেন এখানে কিন্তু কিছু না থাকা মানে 2 থাকা, ওই 2 কিন্তু কেটে গিয়েছে। ওকে, আবার এভাবেও করতে পারি, এক জোড়া আছে, তাহলে 4-4-এ 16 মিলে গিয়েছে, 4 হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু অনেকেই করতে পারে না বা অনেকেই বোঝে না। তো আবার বড় বড় যদি সংখ্যা থাকে, ধরেন আমি লিখলাম এখানে 5, 7, 9, 6, 3, 8, এটার বর্গমূল করার জন্য এখানে কিন্তু 3 জোড়া রয়েছে। এটাও কিন্তু অনেকেই আপনারা করতে পারেন না, এগুলো কিন্তু শিখে নিতে হবে। নচেত আপনাদের যে বিভিন্ন অঙ্ক আসে যে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যায়, তখন কিন্তু এগুলো না জানলে আপনি করতে পারবেন না। যদিও আরেকটা নিয়ম রয়েছে, মৌলিক উৎপাদকের সাহায্যে করা যায়, মানে জোড়া জোড়া মিলিয়ে, তো সেটাও আমি কিন্তু শেখাবো অঙ্ক করতে করতে আস্তে আস্তে। পরেরটা দেখেন, এই পরীক্ষার অঙ্ক আমরা রিসেন্ট টাইমের এই প্রশ্নটা সমাধান করছি। আস্তে আস্তে আমরা আরও 15-20টা প্রশ্ন সমাধান করব। তো উপরে 9 তার নিচে 10 ইকুয়াল টু উপরে 27 তার নিচে ক, বলা হচ্ছে ক এর মান কত। তাহলে আমি অঙ্কটা তুলছি, 9 ভাগ 10 ইকুয়াল টু 27 ভাগ কত, 27 ভাগ ক। তাহলে আমরা বলতে পারি বা 9 আর ক গুণ করলে 9 ক ইকুয়াল টু 27 আর 10 গুণ করলে যা আছে তাই আমরা রেখে দিলাম। তাহলে বা কী হবে, ক ইকুয়াল টু উপরে 27 গুণন 10 আর তার নিচে কত, তার নিচে হচ্ছে 9। তাহলে 3 নং 27, 3 দশে কত, 30। এই যে দেখেন ক এর ভ্যালু আমরা 30 বের করে ফেলেছি, যেটা আমাদের ক নম্বরই কিন্তু রয়েছে। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, বলা হচ্ছে 0.1 গুণন হাফ ইকুয়াল কত। ওকে, তো এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে 0.1 আমরা দশমিকটা তুলে দিতে পারি, দশমিকের জন্য একটা 1 আর 1-এর জন্য একটা 0। তাহলে 1 ভাগ 10 গুণন কত, হাফ হচ্ছে। তাহলে ইকুয়াল উপরে 1 1 1, নিচে 10 দুগুণ কত, 20। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে তো 1 দ্বারা 20 দ্বারা 1কে ভাগ যায় না, দশমিক দিয়ে একটা 0 নিলাম, ভাগ যায় না, একটা 0 নিয়ে আর একটা 0 নিলাম, এবার ভাগ যায়। তাহলে 5 20-এ 100 হয়ে গেল। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন 0.05 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বর অপশনে সেটা আমাদের রয়েছে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। তো এই যে দেখেন এই যে অঙ্কটা, এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। ওকে, আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এটা অন্তত 20-30 বার তারও বেশি রিপিট হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তাহলে 1 ঘন্টা 40 মিনিট, 5 ঘন্টার কত অংশ? আচ্ছা বলেন তো দেখি, 5 ঘন্টা মানে কত, কত মিনিট? তাহলে 5 6 30, তার মানে 5 গুণন 60, তার মানে 300 মিনিট আমরা বলতে পারি। আর 1 ঘন্টা 40 মিনিট মানে 1 ঘন্টা 60 আর 40 কত, 100। তাহলে এটা হলো 100 মিনিট। তাহলে বলা হচ্ছে 100 মিনিট 300 মিনিটের কত অংশ, তাই না? তাহলে নিচে হচ্ছে 300, তার উপরে হচ্ছে 100, 2 শূন্য 2 শূন্য ক্রস, তাহলে 1/3। এই যে দেখেন 1/3ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার পরেরটা আসেন, পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন, এটাও অনেক সহজ একটা অঙ্ক এসেছে এখানে। তো বলা হচ্ছে 4 গুণন 5 গুণন 0 গুণন 7 গুণন 1 ইকুয়াল টু কত। তার মানে আমাদের 0 হচ্ছে অ্যান্সার, কেননা গুণের সময় একটা 0 থাকা মানেই হচ্ছে আমাদের কিন্তু পুরোটাই 0, যে কোনো একটা 0। আমরা যদি 1000 কোটি বা 1 লক্ষ কোটি, যেটা আমি বলেছি যে 1 ট্রিলিয়ন, সেটাকেও যদি 0 দ্বারা গুণ করি, তাহলে ফলাফল কিন্তু আলটিমেটলি কী হবে, 0ই হবে। ঠিক আছে, আমরা কিছুটা সহজ অঙ্ক করে দিচ্ছি শুরুতে, এই জন্য একটা সহজ প্রশ্ন আমরা পিক করেছি। আস্তে আস্তে আমরা মিডিয়াম, তারপরে আমরা কিন্তু কঠিনের দিকে যাব। এর পরের অঙ্কটা দেখেন, লসগু গসগু সংক্রান্ত একটা অঙ্ক, এবং এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমি করিয়েছি তার মধ্যে সবচেয়ে মানে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এই অঙ্কটা। তো দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু 24, সংখ্যা দুইটির যোগফল কত?
তো দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাদের লসাগু বলা আছে 24, সংখ্যা দুটির যোগফল জানতে চাচ্ছে আমাদের কাছে। অঙ্কটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। তো আমরা ধরবো যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে 2x এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে 3x। বলেছে তাদের লসাগু। আচ্ছা, তাদের বলতে কাদের? এই 2x আর 3x, এই 2x আর 3x এর লসাগু আমরা যদি এইদিকে করি 2x, 3x, তাহলে x কমন যায়, থাকলো 2, 3, 3 দুগুণ 6x। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 6x ইকুয়াল টু কত? 24, তাহলে 24। তাহলে সুতরাং x এর ভ্যালু 24কে 6 দ্বারা ভাগ করলে 4, তাহলে 4 চলে আসলো x এর মান। তাহলে সংখ্যা দুটো কত? সংখ্যা দুটো কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি। একটা সংখ্যা আমাদের কত? 4 দুগুণ 8, তাহলে অপর যে সংখ্যাটা রয়েছে 3 4-এ কত হবে? 3 4-এ হবে 12। এখন আমাদের কিন্তু সংখ্যা দুটি জানতে চায়নি, জানতে চেয়েছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে তাদের যোগফল ইকুয়াল টু 8 যোগ 12, তাহলে 12 আর 8-এ কত? 12 আর 8-এ 20, তাহলে 20 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। ওকে, তো এভাবেই আমরা কিন্তু অঙ্কটার সলিউশন করে ফেলতে পারি।